তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এনআই অ্যাপ্রোচ। তো এনআই অ্যাপ্রোচ এর ফুল মিনিং হচ্ছে নিট ইনকাম অ্যাপ্রোচ। তো অথবা এটাকে আরেকটা নামে ডাকা হয়ে থাকে, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। আর একটা অংশ ছিল আমাদের অঙ্কে, সেটা হচ্ছে এনওআই অ্যাপ্রোচ। এনওআই এর ফুল মিনিং হচ্ছে নিট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ। অথবা এটাকে আরেকটি নামে ডাকা হয়ে থাকে এমএম অ্যাপ্রোচ। তো এই ম্যাথ করতে গেলে আমাদের কিছু সূত্র এখন দেখতে হবে, এই সূত্রগুলো আয়ত্তে রাখতে হবে, নাহলে আমরা এখানে অঙ্ক করতে পারবো না। তো প্রথমে দেখেন, মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম অথবা কোম্পানি, এটাকে সংক্ষেপে বলা হয় ভি। তো যদি কখনো আমাদের প্রশ্নে দেখতে পাই যে মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম অথবা কোম্পানি বলা হয়েছে, এটা আমরা সূত্রের যে ফুল মিনিং, এই ফুল মিনিংটা আমরা ব্যবহার করি না, আমরা শর্ট যে মিনিংটা আছে এটা ব্যবহার করি, সিম্বলটা। এটাকে বলা হয় ভি। এরপর মার্কেট ভ্যালু অফ দ্য বন্ড, এখানে ডেব্ট, ডিবেঞ্চার, বন্ড, ব্রড, লোন, এটাকে সংক্ষেপে বলা হয় বি। ঠিক আছে, মার্কেট ভ্যালু অফ দ্য বন্ড, আর এখানে ডেট ডিবেঞ্চার, বন্ড, লোন, এগুলোকে সংক্ষেপে বলা হয় বি। তারপরে মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার, কমন স্টক, অর্ডিনারি শেয়ার অথবা ইকুইটি, এটাকে সংক্ষেপে বলা হয় এস। তারপর মার্কেট প্রাইস পার শেয়ার, এটাকে সংক্ষেপে বলা হয় পি 0। তারপর কস্ট অফ ডেপ্ট অথবা ডিবেঞ্চার, এটাকে বলা হয় কেডি। তারপরে কস্ট অফ ইকুইটি অথবা কস্ট অফ কমন স্টক, এটাকে সংক্ষেপে বলা হয় কেই। তারপরে আছে আর্নিং পার শেয়ার, এটাকে সংক্ষেপে বলা হয় ইপিএস। ইতিমধ্যে আমরা এর সঙ্গে পরিচয় হয়েছে আমাদের, তো এবং এর ম্যাথ গুলো আমরা করেছি। আর 8 নম্বরে দেওয়া আছে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লেভারেজ, ডিএফএল। তো এখানে আমাদের অঙ্কে এই সব তথ্য দেওয়া থাকবে, কিন্তু আমরা যখন সূত্র প্রয়োগ করব তখন এই যে আমাদের ছোট ছোট সিম্বল আছে, এই সিম্বল গুলো ব্যবহার করতে হবে। এই সিম্বল গুলো একটু মনে রাখতে হবে যে কোনটাকে কি বলে। মার্কেট ভ্যালু অফ দ্য ফার্মকে বলে হয় ভি। তারপরে মার্কেট ভ্যালু অফ দ্য বন্ড, ডিবেঞ্চার, লোন, এগুলোকে বলা হয় বি। মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার, কমন স্টক, ইকুইটি শেয়ার, অর্ডিনারি শেয়ার, এটাকে বলা হয় এস। মার্কেট প্রাইস পার শেয়ার পি 0, কস্ট অফ ডেট ডিবেঞ্চার কেডি, কস্ট অফ ইকুইটি কমন স্টক কে, আর্নিং পার শেয়ার ইপিএস, আর হচ্ছে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লেভারেজ, ডিএফএল। তো এইগুলোর পরে আমাদের সূত্র দেখতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অথবা ডাব্লিউএসিসি, এটাকে সংক্ষেপে বলা হয় কে 0। এরপর আমরা এনআই অ্যাপ্রোচে যে ম্যাথ গুলা করবো তার সূত্রগুলো আগে একটু দেখে নিব। এখানে এনআই অ্যাপ্রোচ বলতে আমরা বলেছিলাম যে নিট ইনকাম অ্যাপ্রোচ অথবা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, এই দুইটা নামে এখানে ডাকা হয়ে থাকে। আর এখানে আমরা এনওআই অ্যাপ্রোচ নাকি এনআই অ্যাপ্রোচের সূত্র ইউজ করবো, সেটা আমাদের তো চিনতে হবে, তাই না? তো আমরা এটা কিভাবে চিনবো? তো এখানে দেখেন লেখা আছে যে এনআই অ্যাপ্রোচ এর ম্যাথ কে এর মান দেওয়া থাকবে। এনআই অ্যাপ্রোচ এর ম্যাথে কে এর মান দেওয়া থাকবে। এখন কে বলতে কি বোঝায়? এই যে এখানে দেখেন, কে বলতে হচ্ছে কস্ট অফ ইকুইটি অথবা কস্ট অফ কমন স্টক, এর মানগুলো দেওয়া থাকবে অঙ্কে। যদি থাকে সেটা হবে এনআইএফএস এর অঙ্ক। আর সেখানে এনআইএফএস এর সূত্রগুলো ইউজ করতে হবে। তো এখন এনআইএফএস এ এস বের করার সূত্র হচ্ছে এস ইকাল টু ইবিআইটি মাইনাস আই ডিভাইডেড কেই। এরপরে বি বের করার সূত্র হচ্ছে আই ডিভাইডেড কেডি। তারপর ভি বের করার সূত্র হচ্ছে এস প্লাস বি। কে 0 বের করার সূত্র হচ্ছে ইবিআইটি ডিভাইডেড ভি ইন্টু 100। তারপর হচ্ছে কে 0 আর একটা সূত্র আছে, এটা হচ্ছে প্রুভ করার সূত্র। এটা হচ্ছে এস ডিভাইডেড ভি ইন্টু কেই প্লাস বি ডিভাইডেড ভি কেডি। তারপর এখানে দেখেন 6 নম্বর একটা সূত্র দেওয়া আছে পি 0। পি 0 সূত্র হচ্ছে এস ডিভাইডেড এনএস, নাম্বার অফ শেয়ার। তারপরে 7 নম্বরে দেওয়া আছে হচ্ছে আয়ের সূত্র। আয়ের সূত্র আমরা কিভাবে বের করবো আয়টাকে? বি গুণ কেডি দ্বারা। বি কে আমরা যদি কেডি দ্বারা গুণ করি তাহলে এখানে আয় বের করতে পারবো। তারপরে এখানে আছে, এটা হচ্ছে আমাদের এনআইএফএস এর সূত্র। ঠিক আছে, এখানে যেগুলো আমরা দেখালাম এগুলো হচ্ছে সব এনআইএফএস এর। তো কখন আমরা এনআইএফএস অ্যাপ্লাই করব? যখন অঙ্কে কে এর মান দেওয়া থাকবে তখন। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এই এস বলতে কি বোঝাচ্ছে, বি বলতে কি বোঝাচ্ছে, এগুলো কিন্তু আমি আগেই দেখিয়ে এসেছি যে এগুলো কি। এগুলোর ফুল মিনিংটা মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু আপনি অঙ্কের মধ্যে খুঁজে পাবেন না কোনটা কি।
এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এনআই অ্যাপ্রোচ, নিট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ অথবা এমএম অ্যাপ্রোচ। তো আগেরটাই আমরা দেখেছি যে এনআই অ্যাপ্রোচে কে এর মান দেওয়া ছিল, আর এনওয়াই অ্যাপ্রোচে কি হবে, কে এর মানটা দেওয়া থাকবে না। যখন কে এর মান দেওয়া থাকবে না তখন সেটা হবে এনওয়াই অ্যাপ্রোচ। তো এনওয়াই অ্যাপ্রোচে সূত্রগুলো একটু ভিন্ন। যেমন আমরা এনআই অ্যাপ্রোচে ভির সূত্র দেখেছিলাম এস প্লাস বি, এখানে এসে দেখেন বি সূত্র চেঞ্জ হয়ে ইবিআইটি ডিভাইডেড কে জিরো হয়ে গেছে। তারপরে এখানে এস এর সূত্র ছিল ইবিআইটি মাইনাস আই ডিভাইডেড কে, এখানে এসে একটু চেঞ্জ হয়ে গেছে যে এস ইকুয়াল টু বি মাইনাস বি। তারপরে কে ইকুয়াল টু ইবিআইটি মাইনাস আই ডিভাইডেড এস। তারপরে এখানে কে এর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কে ইকুয়াল টু কে জিরো প্লাস কে জিরো মাইনাস কে ডি ডিভাইডেড ইন্টু বি ডিভাইডেড এস। আচ্ছা, এখানে লিভার্ট ফার্ম আনলিভার্ট ফার্মের কিছু তথ্য এখানে আমাদের প্রয়োজন হতে পারে বা অঙ্কের মধ্যে হবে প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের একটু ধারণা নিতে হবে যে লিভার্ট ফার্ম কি আর আনলিভার্ট ফার্ম কি। লিভার্ট ফার্মের ম্যাথে যদি ডেপ্ট এর মান দেওয়া থাকে তখন তাকে লিভার্ট ফার্ম বলে, অর্থাৎ যে ফার্মে ঋণের পরিমাণ থাকে বা ঋণ থাকে সেই ফার্মকে বলা হয় লিভার্ট ফার্ম। আর যে ফার্মে ঋণ থাকে না সেই ফার্মটাকে বলা হয় আনলিভার্ট ফার্ম। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখেন আনলিভার্ট ফার্ম, এখানে কে ইকুয়াল টু কে জিরো, অর্থাৎ কে যা হবে কে জিরো তাই হবে। এটা একটু মাথায় রাখতে হবে যে লিভার্ট ফার্মে কে ইকুয়াল টু কে জিরো। এরপর যেটা আছে ভ্যালু অফ আনলিভার্ট ফার্ম, আনলিভার্ট ফার্মের ভ্যালু নির্ণয় করব, এটাকে সংক্ষেপে বলা হয় ভিইউ। ভিইউ নির্ণয় সূত্র হচ্ছে ইবিআইটি ইন্টু ওয়ান মাইনাস ট্যাক্স রেট ডিভাইডেড কে, ভ্যালু অফ লিভার্ট ফার্ম। তো আনলিভার্ট ফার্মের পরে আমাদের লিভার্ট ফার্মের ভ্যালু নির্ণয় করতে হবে। লিভার্ট ফার্মের ভ্যালু সূত্র হচ্ছে ভিএল ইকুয়াল টু ভিইউ, ভিইউ প্লাস বি ইন্টু টিআর, অথবা এটা আরেকটা সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায়, বিএল ইকুয়াল টু ভিইউ প্লাস ভ্যালু অফ ডেপ্ট যদি ট্যাক্স না থাকে। আর এখানে লিভার্ট আনলিভার্টের ম্যাথে শেয়ার এস বের করতে হলে এখানে এস বের করার সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভিএল মাইনাস বি। এখানে যে আমরা লিভার্ট এর মূল্য বের করব সেখান থেকে বি বাদ দিলে এস এর মানটা পাবো। এরপরে আমাদের অঙ্কে যদি কখনো ডল নির্ণয় করতে পারে, তো ডলের সূত্র হচ্ছে কন্ট্রিবিউশন ডিভাইডেড ইবিআইটি, কন্ট্রিবিউশন ডিভাইডেড ইবিআইটি। এরপরে ডিএফএল এর সূত্র হচ্ছে ইবিআইটি ডিভাইডেড ইবিটি, অথবা ইবিআইটি ডিভাইডেড ইবিটি ইন্টু পিডি ডিভাইডেড ওয়ান মাইনাস ট্যাক্স রেট। অঙ্কে যদি প্রেফারেন্স স্টক থাকে তখন এই সূত্র। এতগুলো সূত্র আমাদের প্রয়োজন হয় না, তারপর আমাদের দেখে রাখতে হবে, আর আমরা অঙ্কের মধ্যে অঙ্ক করতে করতে আমাদের সূত্রগুলো আয়ত্তে চলে আসবে। সূত্র দেখে যেন আবার কেউ ভয় পেয়ে না যে এত সূত্র কিভাবে করব বা কিভাবে মনে রাখবো। হতাশ হয়ে গেলে কিন্তু অঙ্ক করতে পারবেন না। ঠিক আছে। তো ভাই সূত্র আমি তো আমরা ভয় পাচ্ছি। অঙ্ক প্র্যাকটিস করতে করতে কিন্তু আমাদের হয়ে যাবে। আমি বলতেছি না যে একদম মুখস্থ করতে হবে, তবে প্রথম কয়েকবার চেষ্টা করতে হবে নিজের আয়ত্তে রাখার, এই জন্য কয়েকবার একটু পড়তে হবে। তারপরে অঙ্কে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন দেখবেন যে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখেন এখানে বলছে ইউ আর ফার্নিশড উইথ দ্য ফলোইং ইনফরমেশন অফ জান্নাত কোম্পানি লিমিটেড। এখানে জান্নাত কোম্পানির কিছু তথ্য দেওয়া আছে, যেমন কস্ট অফ ইকুইটি 15%, কস্ট অফ ডেট 10%, তারপরে ফিক্সড ফাইন্যান্সিয়াল কস্ট ইন্টারেস্ট 20,000 টাকা, আর্নিং ফর দ্য ইয়ার টাকা 2,20,000। এবার দেখেন আমি এইগুলোর সংক্ষিপ্ত রূপ কিন্তু আপনাদের দেখাই আসছি একটু আগে, যে কস্ট অফ ইকুইটিকে সংক্ষেপে কি বলা হয়, কস্ট অফ ডেটকে সংক্ষেপে কি বলা হয়। ঠিক আছে। এবার এখান থেকে আমাদের নির্ণয় করতে বলছে মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার, শেয়ারের মার্কেট ভ্যালু কত সেটা নির্ণয় করতে বলছে। তার আগে এখানে আমাদের অঙ্কে যা যা দেওয়া আছে সেটা একটু সাজিয়ে নিব। এখানে লেখা হয়েছে দেখেন গিভেন দ্যাট আর্নিং ফর দ্য শেয়ার ফর দ্য ইয়ার ইবিআইটি, আর্নিং ফর দ্য ইয়ারকে বলা হয় ইবিআইটি। ইবিআইটি দেওয়া আছে এখানে 2,20,000 টাকা, 2,20,000 টাকা এখানে আমরা লিখেছি।
এবার কস্ট অফ ডেপ্ট কে সংক্ষেপে বলা হয় কেডি। কেডি আছে কত পার্সেন্ট? 10%। এখানে সেই 10% আমরা দেখিয়েছি। এরপর আছে কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি কে সংক্ষেপে বলা হয় কেই। তো এখানে আমরা কস্ট অফ ইকুইটি লিখে কেই লিখেছি 15%। এরপর ইন্টারেস্ট অঙ্কে দেওয়া আছে, এটাকে সংক্ষেপে বলা হয় আয়। আয়ের মান হচ্ছে 20,000 টাকা, এখানে আমরা বসিয়েছি। এবার আমরা নির্ণয় করব 1 নম্বর রিকোয়ারমেন্ট, মার্কেট ভ্যালু অফ দা শেয়ার। শেয়ারের মার্কেট ভ্যালু নির্ণয় করব। আচ্ছা, তার আগে দেখি এটা কোন অ্যাপ্রোচে। আমি একটু দেখে আসি আপনাদের এটা। তো দেখেন, আমরা এখানে দেখে আসছি যে দুইটা অ্যাপ্রোচ, একটা এনআই অ্যাপ্রোচ আর একটা আছে এনওআই অ্যাপ্রোচ। এনআই অ্যাপ্রোচে হচ্ছে কে এর মান দেওয়া থাকবে, আর এনওআই অ্যাপ্রোচে হচ্ছে কে এর মান দেওয়া থাকবে না। তো এখানে কি কে এর মান দেওয়া আছে 15%? হ্যাঁ ভাইয়া। জি ভাই। আচ্ছা, তাহলে কে এর মান থাকলে কোন অ্যাপ্রোচ ব্যবহার করব আমরা? এনআই। এনআই অ্যাপ্রোচ। একই জিনিস কিন্তু এনআই অ্যাপ্রোচেও নির্ণয় করা যায়, এনওআই অ্যাপ্রোচেও নির্ণয় করা যায়। এই জন্য সূত্রটা আলাদা বিধায় আমাদের প্রথমেই আইডেন্টিফাই করে নিতে হবে যে এটা কোন অ্যাপ্রোচ। নাহলে তো আপনাকে দেখা যাচ্ছে বলছে এনআই অ্যাপ্রোচ করতে, আপনি এনওআই অ্যাপ্রোচের সূত্র দিয়ে করে আসছেন, তাহলে তো অঙ্কটা সম্পূর্ণ ভুল, তাই না? তো আমরা এখানে দেখলাম যে আমরা নির্ণয় করবো হচ্ছে এনআই অ্যাপ্রোচে যতগুলা রিকোয়ারমেন্ট দিয়েছে সব রিকোয়ারমেন্ট গুলা। তো আমাদের বের করতে বলছে নাম্বার অফ মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার, যেটাকে আমরা সংক্ষেপে বলি এস। তো এস নির্ণয় সূত্র হচ্ছে ইবিআইটি মাইনাস আই ডিভাইডেড কে। তো এখানে ইবিআইটির মানটা আমরা দেখতে পেয়েছি যে 2,20,000 টাকা। আয়ের মানটা ছিল 20,000 আর কে এর মান হচ্ছে 15%। এটা দিয়ে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করলে আসছে হচ্ছে 13,33,333। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট অন। তো রিকোয়ারমেন্ট টু তে আমাদের কি বলছিল দেখেন, ক্যালকুলেশন অফ দ্য ভ্যালু অফ ডিবেঞ্চার। ভ্যালু অফ ডিবেঞ্চার কে সংক্ষেপে বলা হয় বি। এখন এই বি এনআই অ্যাপ্রোচেও নির্ণয় করা যায়, এনওআই অ্যাপ্রোচেও নির্ণয় করা যায়। যেহেতু আমরা এনআই অ্যাপ্রোচটা করতেছি সেহেতু আমরা এনআই অ্যাপ্রোচের যে সূত্র হয় সেটা ইউজ করবো। এখানে এনআই অ্যাপ্রোচের বি নির্ণয়ের সূত্র হচ্ছে আই ডিভাইডেড কেডি। তো আই হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে 20,000 টাকা, আর কেডি হচ্ছে আমাদের কস্ট অফ ডেট ছিল 10%। সেই 10% এখানে বসিয়েছি, বসিয়ে ভাগ দিলে আসছে 2 লক্ষ টাকা। দেখেন তো এই দুইটা কারো কোনো সমস্যা আছে কিনা? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, তাহলে 3 নম্বর রিকোয়ারমেন্ট দেখেন, এখানে বলছে ক্যালকুলেশন অফ ভ্যালু অফ ফার্ম। ভ্যালু অফ ফার্মটাকে বলা হয় ভি। আর এনআইএফএস ভি নির্ণয়ের সূত্র ছিল হচ্ছে এস প্লাস বি। এনআইএফএস ভি নির্ণয়ের সূত্র হচ্ছে এস প্লাস বি। তোমরা এখানে এস ও পেয়েছি আবার বি ও পেয়েছি। তাহলে এস পেয়েছি হচ্ছে 13,33,333, আর বি পেয়েছি 2 লক্ষ। এটা যোগ করছি, যোগ করলে আসছে 15,33,333। এটা হচ্ছে বির মান। ভির মান। আচ্ছা, পরবর্তী রিকোয়ারমেন্টে আমাদের বলছিল 4 নম্বর রিকোয়ারমেন্টে ক্যালকুলেশন অফ দা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি K0। তো ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের আমাদের সূত্র ছিল দুইটা। একটা ছিল প্রমাণ করার সূত্র, অর্থাৎ প্রশ্নে একটা K0 দেওয়া থাকে, আর আমাদের রিকোয়ারমেন্টের মাধ্যমে আর একটা K0 বের করে এটা প্রমাণ করতে বলে যে দুইটা K0 সমান হয়, সেভাবে প্রমাণ করতে বলে। তো আমাদের রিকোয়ারমেন্টে কিন্তু এরকম কোনো কিছু বলছিল না, আমাদের রিকোয়ারমেন্টে বলছিল যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করো। তো ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে আমরা সংক্ষেপে বলে থাকি K0, যতক্ষণ পর্যন্ত আমাকে প্রমাণ করতে না বলবে বা প্রমাণের তথ্য না দেওয়া থাকবে প্রশ্নে। অর্থাৎ শর্টকাট বলতে পারি, অঙ্কে যদি K0-র মান দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। আর যদি K0-র মান না থাকে তখন আমাকে প্রমাণ করে দেখাইতে হবে না, K0-র মানটাই বের করতে হবে। তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে K0। K0 এর সূত্র হচ্ছে এনআইএফ হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বি ইন্টু 100। K0 ইকুয়াল টু ইবিআইটি ডিভাইডেড বি ইন্টু 100। ইবিআইটি আমরা দেখেছি প্রশ্নে দেওয়া আছে 2,20,000, আর বিটা একটু আগে আমরা নির্ণয় করেছি 15,33,333 গুণ 100 দিলে যেটা আসবে সেটা হচ্ছে 14.35%। ঠিক আছে? জি ভাইয়া। ভয় পাবার কিছু আছে? সূত্র দেখে তো মনে হয় ভয় পাইছিলেন সবাই। জি ভাইয়া, না সূত্র ভাই, এখন দেখে তো ভয় লাগে। ভয়ের কিছু নেই, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা দেখেন, একই অঙ্ক আমি আপনাদের এটা দিব বাসার কাজ, তারপর আমরা পরবর্তীতে দেখবো। এখানে বলছে কি, জান্নাত কোম্পানি এক্সপেক্টেড অ্যানুয়াল নেট অপারেটিং ইনকাম, এটাকে বলা হয় ইবিআইটি। ইবিআইটি টাকা দেওয়া আছে হচ্ছে 50,000। দ্য কোম্পানি হ্যাজ 12% ডেপ্ট, টাকা 2 লক্ষ।
কোম্পানি 12% ডেপ্টে 2 লক্ষ টাকা ঋণ নিয়েছে। তারপরে বলছে দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই অফ দ্য কোম্পানি ইজ 12.50%। কে এর মান দেওয়া আছে 12.50%। তারপরে এখানে আপনার সুদের হার দেওয়া আছে 12%, অর্থাৎ হাই ইন্টারেস্ট রেট। তারপরে বলছে দ্য নাম্বার অফ শেয়ার অফ দ্য কোম্পানি ইজ 2400, এবং কোম্পানিতে শেয়ার সংখ্যা আছে 2400। রিকোয়ারমেন্ট কি বের করতে বলছে? ফাইন্ড আউট দ্য টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। টোটাল ভ্যালু নির্ণয়ের সূত্র কি বলেন তো? বলতে পারবেন? না ভাইয়া মুখস্থ হয়নি। আচ্ছা, টোটাল ভ্যালুকে কি নামে ডাকা হয় সংক্ষেপে সেটা বলেন তো। এস, বি, ভি নাকি আই? ভাইয়া ভি। আচ্ছা, এখানে দেখেন। হ্যাঁ, ভি, টোটাল ভ্যালুকে বলা হয় ভি। তো এখানে কোন অ্যাপ্রোচ সেটা তো আগে আমাদের চিহ্নিত করতে হবে, তাই না? কারণ দুইটা অ্যাপ্রোচে দুই ধরনের সূত্র। আর এখানে দেখেন অঙ্কে আমাদের কে এর মান কি দেওয়া আছে না? কে জি এর ভাই। মানটা যদি দেওয়া থাকে তখন ওইটা কি এনআই অ্যাপ্রোচ নাকি এনওয়াই অ্যাপ্রোচ? এনআই অ্যাপ্রুভ। এনআই অ্যাপ্রোচ। তো এনআই অ্যাপ্রোচে ভি নির্ণয়ের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে এস প্লাস বি। তো আমাদের এখানে ভির সূত্র হবে এস প্লাস বি। যদি অঙ্কে এস থাকে তখন আমরা এস নিয়ে আসবো, আর যদি অঙ্কে এস না থাকে তখন আমরা এস নির্ণয়ের যে সূত্র আছে এনআই অ্যাপ্রোচে সেটা দিয়ে বের করে নিব। তারপরে প্লাস বি, বি নির্ণয়ের সূত্র ছিল হচ্ছে, হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি ভাই শোনো। হ্যাঁ ভাই। আচ্ছা, এখানে বি নির্ণয়ের যে সূত্রটা ছিল সেটা আমরা এখানে দিব। দেওয়ার পরে যেটা পাবো সেটা আমরা এস এর সঙ্গে যোগ করবো, যোগ করলে ভ্যালু অফ দ্য ফার্ম পাবো। এরপরে লেখা আছে ফাইন্ড আউট দ্য কে জিরো অফ দ্য ফার্ম। তো কে জিরো নির্ণয় করবো এই যে এখানে যে সূত্র আছে এটা দিয়ে, ইবিআইটি ডিভাইডেড বি ইন্টু 100। এই বিটা আমরা পেয়ে যাবো হচ্ছে এই 1 নম্বর রিকোয়ারমেন্ট, আর ইবিআইটি এখানে দেওয়া আছে। এরপরে বলছে ডিটারমাইন দ্য মার্কেট প্রাইস পার শেয়ার। ডিটারমাইন দ্য মার্কেট প্রাইস পার শেয়ার। তো এখানে আমরা মার্কেট প্রাইসটা নির্ণয় করব। ঠিক আছে, এস এর মানটা নির্ণয় করব। চেষ্টা করবেন, পারবেন করতে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী অঙ্কে চলে আসি আমরা। পরবর্তী অঙ্কে দেখেন কি বলছে। দ্য আবির অ্যান্ড কোম্পানি এক্সপেক্টেড আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ইবিআইটি 50,000 টাকা। তো আবির অ্যান্ড কোম্পানির ইবিআইটির টাকা দেওয়া আছে 50,000। দ্য কোম্পানি হ্যাজ 10% ডেপ্ট অফ টাকা 2 লক্ষ। দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই অফ দ্য কোম্পানি ইজ 12.50%। দ্য নাম্বার অফ কমন স্টক অফ দ্য কোম্পানি ইজ 2,000। একটু আগে যে অঙ্কটা আমি বাসার কাছে দিলাম সেই অঙ্ক আর এই অঙ্ক দেখেন একই জিনিস, জাস্ট এখানে পার্সেন্টেজ গুলো আলাদা, নামটা আলাদা, তাই না? আর আমাদের একই জিনিস এখানে নির্ণয় করতে বলছে। দেখেন প্রথমটা বলছে ফাইন্ড আউট দা টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। ফার্মের মোট মূল্য নির্ণয় করো। তো মোট মূল্য নির্ণয়ের আগে আমাদের এটা সিলেক্ট করে নিতে হবে যে এটা কোন অ্যাপ্রোচে করবো, এনআই অ্যাপ্রোচ নাকি এনওয়াই অ্যাপ্রোচ। এখানে দেখেন কে এর মান দেওয়া আছে, তো কে এর মান থাকলে আমাদের কোন অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে হবে? এনআই অ্যাপ্রোচ। তো এনআই অ্যাপ্রোচে এখানে ভি নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তার আগে এখানে যা যা দেওয়া আছে আমরা একটু লিখে নিবো এখানে। গিভেন দ্যাট ইবিআইটি দেওয়া আছে 50,000 টাকা। এরপর হচ্ছে কস্ট অফ ডেপ্ট। কস্ট অফ ডেপ্ট কে সংক্ষেপে আমরা কি নামে ডাকি? কেডি। কেডি দেওয়া আছে 10%, এই যে দেখেন ডেপ্টের সঙ্গে 10% দেওয়া আছে। এরপরে হচ্ছে কস্ট অফ ইকুইটি কেই। কেই দেওয়া আছে 12.50%। এরপরে নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার এই যে দেওয়া আছে 2,000। আর এখানে বির মান। বির মান বের করতে হয় হচ্ছে ডেপ্টের উপরে ইন্টারেস্ট কেটে। ঠিক আছে, তো এখানে বির মান, এখানে আমরা যদি, ও সরি, এখানে তো বি বলতে পারি ঋণের পরিমাণকে বোঝাচ্ছে, এখানে আমাদের ইন্টারেস্ট কাটা লাগবে না। এখানে ঋণের পরিমাণ আছে হচ্ছে আমাদের 2 লক্ষ টাকা। তো বি ইকুয়াল টু 2 লক্ষ টাকা। এরপর ইন্টারেস্ট আমরা বের করব কিভাবে? ঋণের উপরে ইন্টারেস্ট রেট কাটবো। তো ঋণ আছে 2 লক্ষ টাকা, এর উপর ডেপ্ট রেট আছে হচ্ছে 10%, অর্থাৎ কেডি আছে 10%। তো এনআইএফএস এ ইন্টারেস্ট বের করার সূত্র হচ্ছে বি গুণ কেডি। তো বি হচ্ছে 2 লক্ষ টাকা আর কেডি হচ্ছে 10%। এখানে আমরা 2 লক্ষকে 10 দিয়ে গুণ করব, গুণ করলে আসবে 20,000 টাকা, এটা সুদের হার। এরপর
আমাদের অঙ্ক করতে যে দেখেন এখানে যে ভির সূত্রটা আছে, ভির সূত্রতে আমাদের অ্যাপ্লাই করতে হবে এনআইএফএস। এনআইএফএস এর ভির সূত্র ছিল এস প্লাস বি। তো আমরা এখানে অঙ্কের যে তথ্য পেয়েছি এর মধ্যে কোথাও এস এর তথ্যটা কিন্তু নেই। এই জন্য আমরা এখানে হেয়ারের মাধ্যমে এস এর তথ্যটা বের করে নিয়েছি। তো এস হচ্ছে এনআইএফএস এ ইবিআইটি মাইনাস আই ইন্টু 1 মাইনাস ট্যাক্স ডিভাইডেড কে, এটা হচ্ছে এস বের করার সূত্র। তো এখানে ইবিআইটি আছে 50,000, ইন্টারেস্ট আছে 20,000, 1 মাইনাস ট্যাক্স রেট। এখানে ট্যাক্স রেট নেই কোথাও, ঠিক আছে, এই জন্য এই অংশটা এখানে আনা হয় নাই। তো অনের সঙ্গে যাই গুণ করি না কেন তাই থেকে যাবে, এই জন্য আর এটা আনা হয় নাই, শূন্য। আর কেই হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া ছিল 12.50%। তো এখানে 12.50% দশমিকে দিলাম, দিলে যেটা আসলো সেটা হচ্ছে 2,40,000 টাকা। এরপর দেখেন আমরা প্রথম রিকোয়ারমেন্টে ভি নির্ণয় করবো। তো এস এর মানটা আমরা পেয়ে গেছি 2,40,000, আর বির মানটা অলরেডি এখানে ছিল 2 লাখ টাকা ঋণের পরিমাণ। এখানে দিলাম, দেওয়ার পরে যোগ করলে যেটা আসলো সেটা হচ্ছে 4,40,000 টাকা ভ্যালু অফ দ্য ফার্ম। ঠিক আছে। এরপর 2 নম্বর রিকোয়ারমেন্টে জি দেখেন বলছে যে ফাইন্ড আউট দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ দ্য ফার্ম। ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে আমরা সংক্ষেপে বলে থাকি K0। তো আমরা এখানে K0 নির্ণয় করব এনআইএফএস এ K0 নির্ণয়ের যে সূত্রটা ছিল সেই সূত্রটা অ্যাপ্লাইয়ের মাধ্যমে। তো এনআইএফএস এ K0 নির্ণয়ের সূত্র ছিল দুইটা, তার মধ্যে ছোটটা আমরা ইউজ করতেছি কারণ আমি একটু আগে বলছি যে প্রশ্ন যদি K0 দেওয়া থাকে তারপরেও যদি আবার K0 নির্ণয় করতে বলে তখন হচ্ছে বড়টা ইউজ করতে হয়। তো এখন আমাদের প্রশ্নে K0 দেওয়া নেই আর আমাদের K0 নির্ণয় করতে বলছে। তো এখানে এনআইএফএস এ K0 নির্ণয় সূত্র হবে ইবিআইটি ডিভাইডেড বি ইন্টু 100। ইবিআইটি দেওয়া আছে 50,000, বি আমরা একটু আগে নির্ণয় করলাম 4,40,000, গুণ 100 দিলে 11.36%। এটা হচ্ছে K0 এর মান। এবার পরবর্তী রিকোয়ারমেন্ট আমাদের কি নির্ণয় করতে বলছে, ডিটারমাইন দ্য মার্কেট ভ্যালু পার শেয়ার। শেয়ার বলতে আমাদের মার্কেটের মূল্য কত আছে, P0, P0টা আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো ক্যালকুলেশন অফ দ্য মার্কেট ভ্যালু পার শেয়ার, শেয়ারে বর্তমান প্রতি শেয়ারের মূল্য কত, মার্কেটে বর্তমান প্রতিটা শেয়ারের মূল্য কত আছে সেটা নির্ণয় করতে হবে। তো এটা P0 দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এই মার্কেট ভ্যালু পার শেয়ারকে সংক্ষেপে P0 দ্বারা প্রকাশ করা হয়। এনআইএফএস এর P0 নির্ণয় সূত্র ছিল এস ডিভাইডেড এনএস, অর্থাৎ এস কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা শেয়ার প্রতি মূল্য পাবো। এস আমরা একটু আগে ক্যালকুলেশন করছি, সেখানে আসছে 2,40,000 টাকা, আর নাম্বার অফ শেয়ার অঙ্কে দেওয়া আছে 2,000। তো আমরা 2,40,000-কে 2,000 দিয়ে ভাগ করবো, করলে যেটা আসবে 120 টাকা, এটা হচ্ছে P0 টাকা, অর্থাৎ শেয়ার প্রতি মূল্য। এরপর আমাদের 4 নম্বর যে রিকোয়ারমেন্টটা দেওয়া আছে এখানে নির্ণয় করতে বলছে ইপিএস, আর্নিং পার শেয়ার। তো ইপিএস নির্ণয়ের সূত্র কি ছিল, ইপিএস ইকুয়াল টু ইবিআইটি মাইনাস আই ইন্টু ট্যাক্স 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রেফার্ড ডিভিডেন্ড ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। এখানে ইবিআইটি আমরা পেয়েছি হচ্ছে 50,000, ইন্টারেস্ট পেয়েছি 20,000, এখানে ট্যাক্স রেট নাই, প্রেফার্ড ডিভিডেন্ডও নাই, এই জন্য এখানে এগুলো দেওয়া হয় নাই, দিলেও 0 0। আর এখানে হচ্ছে আপনার নাম্বার অফ শেয়ার 2,000, এটা আমরা একটু আগে এখানে দেখলাম যে নাম্বার অফ শেয়ার অঙ্কে কিন্তু এটা দেওয়াই আছে 2,000। এবার এটা দিয়ে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে যেটা পেলাম সেটা হচ্ছে এটা, ইপিএস আর্নিং পার শেয়ার হচ্ছে 15 টাকা। এই অঙ্কে কারো কোথাও সমস্যা আছে দেখেন? না ভাইয়া। আচ্ছা। আচ্ছা দেখেন এখানে 5 নম্বর অঙ্কে আমরা কি দেখতে পাচ্ছি, দ্য ফলোইং ইনফরমেশন আর রিলেটেড টু ইয়োর কোম্পানি। তো এখানে একটা কোম্পানি তথ্য দেওয়া আছে নিচে, সেটা দেখতে বলছে। প্রথমে দেওয়া আছে কস্ট অফ কমন স্টক,
14%, তারপরে কস্ট অফ ডিবেঞ্চার, একটু ওয়েট করেন, ল্যাপটপটা হঠাৎ করে হ্যাং করতেছে। আচ্ছা, এরপরে দেওয়া আছে কস্ট অফ ডেট 12%, তারপরে আছে ইবিআইটি 2 লক্ষ টাকা। কম্পিউট দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অ্যাপ্লাইং এনআই অ্যাপ্রোচ। তো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করতে বলছে K0 কোন অ্যাপ্রোচ ব্যবহার করে, এনআই অ্যাপ্রোচ ব্যবহার করে। ফর দ্য ফলোইং অল্টারনেটিভ ক্যাপিটাল স্ট্রাকচার, নিচে দেখেন এখানে যে অল্টারনেটিভ গুলো আছে এই অল্টারনেটিভ ব্যবহার করে আমাদের K0টা নির্ণয় করতে বলছে। প্রথমে বলছে নো ডেপ্ট, কোনো ঋণ থাকবে না। তারপরে বলছে ডেপ্ট টু ডেপ্ট অফ টাকা 2 লক্ষ। তো এখানে 2 লক্ষ টাকা যদি ঋণ থাকে, অর্থাৎ একটা আছে ঋণ না থাকলে কতটুকু হবে, আর একটা আছে ঋণ থাকলে কতটুকু হবে। এবার অঙ্কে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা আমরা এখানে গিভেন দ্যাট দিয়ে লিখলাম। যে ইবিআইটি দেওয়া আছে 2 লক্ষ টাকা, কস্ট অফ ডেট সংক্ষেপে বলা হয় কেডি, কেডি দেওয়া আছে হচ্ছে 12%। কস্ট অফ কমন স্টক সংক্ষেপে বলা হয় কেই, তো কেই দেওয়া আছে হচ্ছে 14%। আর এখানে আমরা নির্ণয় করব ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল K0, এনআইএফএস K0 নির্ণয়ের সূত্র হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বি ইন্টু 100। তো এখানে ইবিআইটি দেওয়া আছে কিন্তু ভি কোথাও দেওয়া নেই, এই জন্য ভিটাকে আমাদের ক্যালকুলেশনের মাধ্যমে নির্ণয় করতে হবে। এখন ভি নির্ণয়ের এনআইএফএস এর সূত্র কি ছিল? বি ইকুয়াল টু এস প্লাস বি। তো অঙ্কে দেখেন কোথাও এস ও দেওয়া নেই, এখন এস ও নির্ণয় করতে হবে। তারপরে বির পরিমাণ দেওয়া আছে আমাদের অঙ্কে কোথাও, ঋণের পরিমাণ দেওয়া আছে ডেপ্ট, এখানে কস্ট অফ ডেপ্ট দেওয়া আছে 12%, কিন্তু ডেপ্টের পরিমাণ কত দেওয়া আছে, ঋণের পরিমাণ। প্রথমটা আমরা বের করতেছি কি দিয়ে, নো ডেপ্ট, কোনো ঋণ নেই, তাহলে বির কোনো মান আসবে এখানে বিনির্ণয়ের ক্ষেত্রে? না ভাইয়া। আসবে না। তাহলে এখানে ভি নির্ণয়ের সূত্র হচ্ছে এস প্লাস বি এনআইএফএস এ। তো এস এর মান হচ্ছে 14,28,571 টাকা। এটা আমরা ক্যালকুলেশন করেছি, এখানে দেখেন এসটা দেওয়া ছিল না, কিন্তু এসটা আমরা ক্যালকুলেশন করছি কিভাবে, এনআইএফএস এ এস নির্ণয়ের সূত্র ছিল ইবিআইটি মাইনাস আই ডিভাইডেড কেই। তো এখানে ইবিআইটি আছে 2 লক্ষ টাকা, আয় নেই, ইন্টারেস্ট নেই, যেহেতু আমাদের ঋণের টাকা নেই সেহেতু আমাদের সেই ঋণের উপরই তো সুদ কাটতে হয়, ঋণ না থাকলে সুদ কার উপর কাটবে, এই জন্য ইন্টারেস্ট 0। আর ডিভাইডেড কে হচ্ছে 14%, এটা দিয়ে ক্যালকুলেশন করলে এটা আসবে এস। এস এর মানটা এখানে দিয়েছি, আর বি হচ্ছে ডেট, ঋণের টাকা। তো এখানে ঋণের টাকা তো নেই, এখানে বলেই দিছে নো ডেট। তো এখানে এটা দিয়ে ক্যালকুলেশন করলে এটা আসবে ভির মান। তো এখানে আমরা ইবিআইটি পেয়েছি 2 লক্ষ, ভিটা ক্যালকুলেশন করে আনলাম, গুণ 100 দিলে যেটা আসলো যেটা হচ্ছে 14%। আর এটা কি করতে হবে, ডেপ্ট দিয়ে করতে হবে। 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে ডেপ্ট দিয়ে করতে, অর্থাৎ এখানে কি কি পরিবর্তন আসবে দেখেন। তো এখানে পরিবর্তনটা আসবে হচ্ছে ইন্টারেস্টের মান আসবে। এই যে ডেপ্ট দেওয়া আছে না, কস্ট অফ ডেপ্ট অফ টাকা, ঋণের টাকা আছে 2 লক্ষ। ইন্টারেস্ট কিভাবে বের করতে হয় এনআইএফএস এ, এখানে আপনার যে ডেপ্টের টাকা আছে, অর্থাৎ সেই ডেপ্টের টাকার উপরে কেডি কস্ট অফ ডেপ্ট এটাকে কাটতে হবে, অর্থাৎ কেডি ইন্টু বি, কাটলে আমরা পাবো কিসের মান, ইন্টারেস্টের মান দিব সেখানে এটা, আর হচ্ছে বি এর মানটা দিব এখানে 2 লক্ষ। এইগুলো ঠিক রেখে এই 2 নাম্বারটা থাকবে এইচ ডাব্লিউ, ঠিক আছে। এখানে বির মান 2 লক্ষ টাকা বসবে, আর এখানে ইন্টারেস্ট বসবে 2 লক্ষ টাকার উপর 12% কাটলে যা আসবে তাই এখানে সেটা বসবে। বসলে এস এর মানটা চেঞ্জ হবে, আর এখানে বির মানটা চেঞ্জ হয়ে যাবে। বির মান আসবে 2 লক্ষ, আর এস এর মানটা এখানে এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই দিয়ে এখানে মানগুলো বসাইতে হবে। পারবেন করতে? জি ভাই, পারবো।